হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো অনেকদিন পর আসলে ক্লাস নিতে বসলাম। এর আগে তোমাদের যে সিনিয়র ২ টা ব্যাচ ২২ ব্যাচ, ২৩ ব্যাচের বেশ কজনকে মেন্টরিং করার আসলে অভিজ্ঞতা হয়েছিল। বাট এবার কোন অ্যাডমিশন ব্যাচও রান করা হচ্ছে না। তো চিন্তা করলাম যে যেহেতু সামনে তোমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট, তো কেমিস্ট্রি রিটেন এর চলো একটা রিভিউ ক্লাস নিয়ে ফেলা যাক। তো কেমিস্ট্রি রিটেন পোরশন যেইটা, সেইখানে এমসিকিউ অ্যান্ড রিটেন ২ টা আসলে যেহেতু এসে থাকে, তাহলে এটার প্রিপারেশনের ধরনটা হবে একটু ইউনিক। কেননা ম্যাথমেটিক্যাল জিনিস অ্যান্ড থিওরিটিক্যাল জিনিস ২ টাকেই সমানভাবে ফোকাসে দেওয়া লাগে। বুঝছো? তো আমার রিভিউ ক্লাসটা শর্ট করার চেষ্টা করব। আমি মেইনলি যেটা করব যে তোমরা তো মেইন বই পড়ছো, কোয়েশ্চেন ব্যাংক পড়ছো, বেশ ভালো মতোই পড়ছো। সমস্যা নাই। তো আমরা মেইনলি একটু দেখব যে কিভাবে আমাদের বইয়ের কনসেপ্ট গুলো ইউজ করে কিছু ইউনিক টাইপের প্রবলেম গুলো যে আসতে পারে, বা কনসেপ্ট গুলো কিভাবে ঘোরানো যাইতে পারে, অথবা আসলে কোন কোন থিওরি গুলো আমাদেরকে জানা উচিত। অ্যান্ড বুয়েট বাদেও সামনে অন্য ভার্সিটিতে পরীক্ষা সিচুয়েটে আছে, রুয়েটে আছে, আইআইটিতে আছে সামনে। তো সেখানে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসে থাকে, সেই জিনিসগুলো আমরা একটু দেখে থাকি। ওকে, তো এই চ্যাপ্টারে একদম শুরুতে আমরা যেটা পড়ে আসি সেটা হলো যে আমরা বোরস অ্যাটমিক মডেল পড়ে আসি। তো বোর অ্যাটমিক মডেল বেশ স্ট্রেট ফরওয়ার্ড। এখান থেকে আমাদের চ্যাপ্টারের 30% 40% ম্যাথ যেগুলো আছে সেগুলো চলে আসে। তো সবার প্রথমে আমরা যেটা ক্যালকুলেট করতে শিখি সেটা হলো যে mvr ইকুয়ালস টু nh বাই টয়েস প্যাক, রাইট? এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে টার্মটা আছে এটা হচ্ছে ইলেকট্রনের কি, এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগের ডেরিভেশনটা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আসে, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। And ডানে আমাদের যেটা আসে সেটা হলো যে এগুলা h/2 পাই যে রাশিটা আছে, এগুলোর হলো যে ইন্টিজার মাল্টিপল। এটা বোঝায় যে আমাদের ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ আছে এটা বোর অ্যাটমিক মডেল অনুসারে h/2 পাই এর কি পূর্ণসংখ্যক গুণিতক হতে পারে। মানে h/2 পাই হতে পারে, বা 2h/2 পাই হতে পারে, বা 3h/2 পাই হতে পারে। বাট এমন কখনো হবে না যে 1.5 ইন্টু h/2 পাই বা 3.75 ইন্টু h/2 পাই, এরকম কিছু কখনো হবে না। ওকে, তো এখান থেকে আসলে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে আমি যদি দিতাম, যে মনে করো আমি হলো যে এরকম একটা ডাটা দিয়ে দিলাম যে কোন ইলেকট্রন এর কৌণিক ভরবেগ হলো, ধরা যাক যে 5h/2 পাই। তাহলে এখান থেকে আমি বা যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাদের কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারে, যেমন এটার রৈখিক ভরবেগ কত। ওকে, রৈখিক ভরবেগ কত? তো এটা খুবই সোজা, খুবই সোজা। সো আমাদের হলো যে কৌণিক ভরবেগ দিয়ে দিয়েছে 5h/2 পাই, তাই না? সো এখানকার রৈখিক ভরবেগের যে ফর্মুলা খেয়াল করে দেখো, যে mvr এই পুরো টার্মটা হচ্ছে কৌণিক ভরবেগ। এন্ড আমরা যদি mvr কে যদি r দিয়ে ভাগ দিই তাহলে দেখো যে mv পাচ্ছি, ভর ইনটু বেগ, সেটা হচ্ছে আমাদের নরমাল ভরবেগ বা হলো যে রৈখিক ভরবেগ, রাইট? এটা হচ্ছে রৈখিক ভরবেগ। তাহলে আমাদের রৈখিক ভরবেগ দাঁড়াবে, লিনিয়ার মোমেন্টাম দাঁড়াবে জাস্ট কি দাঁড়াবে, 5h/2 পাই ইন্টু r। ওকে, আচ্ছা, 5h/2 পাই ইন্টু r। বাট এখন আমাদেরকে যেটা ঝামেলা করতেছে যে আমরা r এর ভ্যালু তো জানি না, তাই না? এখানে r এর ভ্যালুটা আমরা এক্স্যাক্টলি জানি না। বাট এখানে r এর ভ্যালু অ্যাকচুয়ালি খুব ইজিলি বের করা পসিবল। ওকে, তো সেটার জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হলো যে খেয়াল করে দেখো তো, যে এইখানে 5, এই 5টা আসলে কি মিন করে, এই 5টা আসলে হলো যে n মিন করে, তাই না? এন্ড এই n মানে কি, n মানে হচ্ছে যে আমাদের অরবিট নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাই না? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সো n যদি অরবিট নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, তাহলে আমাদের r এর ফর্মুলা হচ্ছে বোর রেডিয়াস মাল্টিপ্লাইড বাই এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, তাই না? তখন খেয়াল করে দেখো যে এখানে এন এর ভ্যালুটা আসলে দিয়েই দেওয়া আছে 5, বাট এখানে জেড এর ভ্যালুটা কিন্তু আসলে আমাদের বের করা নাই।
সো এখানে হয়তো এটা বলে দিবে যে এটা একটা হাইড্রোজেন হবে বা এটা হিলিয়াম হবে বা এটা লিথিয়াম হবে। যেটাই হোক না কেন সেখান থেকে আমরা হলো যে এখানে Z এর ভ্যালুটা আমরা হলো যে বের করে ফেলতে পারবো। অ্যান্ড আমরা এখান থেকে খুব ইজিলি আমাদের যে লিনিয়ার মোমেন্টামের যে ভ্যালুটা সেই লিনিয়ার মোমেন্টামের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। সো খেয়াল করে দেখো যে কৌণিক ভরবেগ যদি দিয়ে দেয় অ্যান্ড আমাদের যদি অ্যাটমটা স্পেসিফাই করে দেয় যে এটা কোন পরমাণু, তাহলে এটা হলো যে রৈখিক ভরবেগটা খুব ইজিলি বের করে ফেলা পসিবল। এবং এই টাইপের প্রশ্ন আমাদের মেইন বইগুলোতে নাই, বাট অ্যাগেন আজকে আমাদের ক্লাসের যেটা উদ্দেশ্য সেটা হলো যে আমাদের মেইন বইয়ের কনসেপ্ট ইউজ করে যে এই টাইপের প্রবলেম গুলা, যে টাইপের নতুন প্রবলেম গুলো অ্যাপ্রোচ করা পসিবল, আর সেটা নিয়ে আমি জাস্ট একটু কথা বলবো। ওকে। অ্যান্ড সেকেন্ডলি একটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসে, এটা প্রিলি বলো মেডিকেল বলো সব জায়গায় এটা তোমাদের লাগবে, সেটা হলো যে এই আবর্তনকালে ইলেকট্রনটি আবর্তনকালে কতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি করে। তো এখানে ইলেকট্রনের আবর্তনকালে তড়িৎকৃত পূর্ণ তরঙ্গের সংখ্যা, এটা হচ্ছে সরাসরি n equals to 5 এর সমান। মানে যততম অরবিটে থাকবে, যততম কক্ষপথে থাকবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের যেইটা হবে ইলেকট্রনটি ঠিক ততগুলো পূর্ণ তরঙ্গের সৃষ্টি করবে। ওকে। আচ্ছা, এর বাইরে জাস্ট নর্মালি mvr equals to nh by twice by দিয়ে আসলে আসতে পারে। তো এখানে n এর ভ্যালু দিয়ে দিবে, v এর ভ্যালু দিয়ে দিবে, r এর ভ্যালু দিয়ে দিবে, দেন m এর ভ্যালু ক্যালকুলেট করে দিতে পারবে। বাট অ্যাগেন m এর ভ্যালু তো আসলে ক্যালকুলেট করার কিছু নাই। m মানে কি? m মানে হচ্ছে আমাদের ইলেকট্রন এর ভর। তো আমাদের জাস্ট হলো যে মনে করো v এর ভ্যালু দিয়ে দিল, সেখান থেকে r এর ভ্যালু ক্যালকুলেট দিতে পারি। এরকম স্ট্রেট ফরওয়ার্ড মেথড আসতে পারে, অথবা আমি একটু আগে যেটা দেখালাম যে লিনিয়ার মোমেন্টাম আমরা ক্যালকুলেট করতে পারি যদি একটু ঘুরায় চিন্তা করি, তাহলে সেটা আসলে আমরা হলো যে ক্যালকুলেট করে ফেলতে পারি। ওকে। দেন যে ফর্মুলা যেটা আসে important, সেটা হলো যে ভরবেগের অনিশ্চয়তা নীতি। তো ভরবেগের অনিশ্চয়তা নীতি আমাদের যেটা ফিজিক্স 7 পেপার আধুনিক পদার্থ বিজ্ঞান, সেখানে অনেক ডিটেলস এ করা আছে, এন্ড সেখানে এটার অনেকগুলো অর্ডারের ফর্ম দেখানো আছে। বাট আমরা কেমিস্ট্রিতে আমরা শুধুমাত্র এই ফর্মটা ইউজ করি। ফর্মটা হচ্ছে যে ডেল এক্স ইন্টু ডেল পি, যেখানে ডেল এক্স মানে হচ্ছে আমাদের অবস্থানের অনিশ্চয়তা এবং ডেল পি মানে হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। এটার সর্বনিম্ন ভ্যালু হইতে পারে এইচ বাই 4 পাই। তো সর্বনিম্ন ভ্যালু যেহেতু আমি বলেছি, তাহলে এখানে একটি ইকুয়াল রাশি দিতে হবে। এখন এখন আমরা এটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারি। খেয়াল করে দেখো তো যে এখানে ভরবেগের যে অনিশ্চয়তাটা আছে, ভরবেগের অনিশ্চয়তাকে চাইলে আমরা একটু মডিফাই করে লিখতে পারি ভর যেহেতু ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসা যায়, ইনটু বেগের অনিশ্চয়তা, রাইট? তাহলে এখান থেকে লেখা যায় যে অবস্থানের অনিশ্চয়তা ইনটু বেগের অনিশ্চয়তা গ্রেটার ইকুয়াল h/4 পাই, তাই না? এই ফর্মুলাটা তো আমাদের লাগে, অনেক সময় এটাও আমাদেরকে হলো যে জিজ্ঞাসা করে দিতে পারে। ওকে। সো এই দুটাই কিন্তু আসলে আমাদের যেটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে সেইটার খুবই 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 ভ্যালিড একটা ফর্ম। ওকে। আচ্ছা, এরপরে আমাদের কাছে যেটা আছে সেটা হলো যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা জাস্ট ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অনেক সময় এটাকে তরঙ্গ দৈর্ঘ্য না বলে এটাকে ঘুরাই বলে যে তরঙ্গ ধর্ম। ওকে। এন্ড পি মানে হচ্ছে ভরবেগ, এবং প্রশ্ন অনেক সময় এটাকে ভরবেগ না বলে এটাকে অনেক সময় বলে যে কোণা ধর্ম। Okay? কোণা ধর্ম। তো অ্যাগেন এই দুটো আসলে খুবই সিম্পল ইয়েট ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা। আচ্ছা, ঠিক আছে। তো একটা ম্যাথ করি আমরা। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য থেকে একটা ম্যাথ আসতেই পারে যে হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, তো আমরা ফর্মুলাটি লিখি। ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি ইকুয়ালস টু এইচ বাই এম ভি। একটু খেয়াল করে দেখো তো যে একটু আগে আমরা হলো যে বোরের অ্যাটমিক মডেল থেকে আমরা এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই টু স্কয়ার ফর্মুলা করে আসলাম।
সো আমরা লিখতে পারি যে mvr ইকুয়ালস টু nh বাই টুয়াইস পাই, তাই না? সো এখান থেকে এখন লেখা যায় mv ইকুয়ালস টু nh বাই টুয়াইস পাই r। সো আমরা যদি ভ্যালুটা এখানে প্লাগ ইন করে দিব, প্লাগ ইন করে দিলে আসে h বাই nh বাই টুয়াইস পাই r, তাই না? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে mvr ইকুয়ালস টু nh বাই টুয়াইস পাই r। তো এখন এখানে আমাদের h আর h হলো যে কেটে গেল। সো h আর h যদি কেটে যায় তাহলে আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলাটা চলে আসা সম্ভব। আহ mvr ইকুয়ালস টু nh বাই টুয়াইস পাই, তো টুয়াইস পাই ইকুয়ালস টু nh বাই আচ্ছা, ঠিক আছে। তো এখন এটাকে লেখা যায় টুয়াইস পাই r বাই n, রাইট? আচ্ছা, এখন দেখো যে এইটাকে আসলে জেনারেল জেনারেল একটা ফর্মে আনা যায়। জেনারেল সেই ফর্মটা কি, এখানে আর মানে কি, এখানে আর মানে হচ্ছে যে এখানে যে কক্ষপথটা আমরা ধরছি যে এটা দ্বিতীয় কক্ষপথ, বা এটাকে আরো জেনারেল ভাবে লিখতে গেলে আমরা বলতে পারতাম যে এটা n তম কক্ষপথ, তাই না? সো আর হচ্ছে এখানে n তম n তম কক্ষপথের ব্যাসার্ধ। এখন খেয়াল করে দেখো তো যে n তম কক্ষপথের ব্যাসার্ধকে কি লেখা যায়? এটাকে লেখা যায় যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইন্টু n স্কয়ার, না? নিচে জেড স্কয়ারটা আমরা লিখলাম না, কারণ এখানে হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেনের জন্য জেড ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে এটা দাঁড়াচ্ছে টুয়াইস পাই r1 n স্কয়ার ডিভাইডেড বাই n, তাহলে এটা দাঁড়াচ্ছে টুয়াইস পাই r1 ইন্টু n। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা হচ্ছে তোমাদের সামনে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা, কিন্তু কাজে লাগতে পারে, যে হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষপথে আবর্তশীল ইলেকট্রনের দ্বিবাহী তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস পাই n r1। তো এটা যদি তোমরা মনে রাখো তাহলে এত ইলাবোরেট ক্যালকুলেশনেও আসলে খুব একটা যাওয়ার দরকার নেই। আমরা হলো যে এখান থেকে সরাসরি আমরা হলো যে হিসাব নিকাশ করে নিতে পারি। আচ্ছা, তারপর দেখো যে এখান থেকে আরো কিছু প্রবলেম আসতে পারে। যেমন মনে করো যে একটি একটি ইলেকট্রন কোনো নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে 5টি পূর্ণ তরঙ্গ তৈরি করে। সো 5টি পূর্ণ তরঙ্গ তৈরি করে, তার মানে আমরা এখান থেকে বলে দিতে পারি যে n এর ভ্যালু 5, এটা আমাদের পরে লাগবে। ইলেকট্রনটির কৌণিক ভরবেগ এবং ভরের অনুপাত। আচ্ছা, সো আমরা যদি সলভ করি, যে আমরা তো একটু আগে বোরের পরমাণু মডেলটা দেখে আসলাম, সেখানে এই ফর্মুলাটা লিখছিলাম যে mvr ইকুয়ালস টু nh বাই টুয়াইস পাই, তাই না? তাহলে আমাদের কৌণিক ভরবেগ হচ্ছে এখানে mvr এন্ড ভর তো হচ্ছে m, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো যে আমরা এখন সরাসরি রেশিওটা লিখতে পারি mvr বাই m ইকুয়ালস টু আসলে দাঁড়ায় nh বাই টুয়াইস পাই m, তাই না? তখন খেয়াল করে দেখো যে n এর ভ্যালু হচ্ছে 5, h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.626 × 10⁻³ ডিভাইড বাই টুয়াইস পাই ইন্টু আমাদের ইলেকট্রনের ভর, এটা কত হবে? এটা হবে 9.11 × 10⁻³ কেলভিন। তাহলে এটা হিসাব নিকাশ করলেই আমরা হচ্ছে সরাসরি যে রেশিওটা আছে সেই রেশিওটা আমরা হলো যে পেয়ে যাবো। এখন নেক্সট একটা ইনফরমেশন তোমাদের জন্য অ্যাড করতে চাই। নেক্সট ইনফরমেশনটি তো এরকম, যে এখানে এমভিআর তো আমরা বলতেছি যে এটা হচ্ছে তম কক্ষপথে ইলেকট্রন এর কৌণিক ভরবেগ। ওকে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো এটা হচ্ছে অরবিটের যে ভরবেগ, বাট যখন এস, পি, ডি, এফ এই অরবিটাল গুলোতে যখন ইলেকট্রন গুলো থাকে তখন আসলে ইলেকট্রন গুলার ভরবেগ থাকে। ওকে, এন্ড সেই ফর্মুলাটাও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। সেই ফর্মুলাটা হবে √ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টুয়াইস পাই। তো এখানে এল এর ভ্যালু তো আমরা জানি যে এই এল এর ভ্যালুটা এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। তো এখানে ইন্টারেস্টিং যেটা বিষয়, যে আমাদের অরবিট থেকে অরবিটে আমাদের এই কৌণিক ভরবেগটা চেঞ্জ হইতেছে। ওকে, বাট আমাদের
অরবিটাল যে অরবিটে থাকুক না কেন, আমাদের অরবিটালের জন্য ইলেকট্রনের ভরবেগটা এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা হচ্ছে, যেহেতু এই বেসিক ফর্মুলা গুলো যেহেতু আমরা দেখে ফেলছি, আমরা হচ্ছে আর একটু অ্যাডভান্স লেভেলে আমরা হলো যে প্রবলেম চাই। ওকে, তো এখন আমরা হলো যে আমাদের যে ফর্মুলা গুলো জানি, ইলেকট্রনের বেগ, তারপর হচ্ছে দূরত্ব, তারপর শক্তি, এই রিলেটেড যে ফর্মুলা গুলো জানি, সেই ফর্মুলা গুলো আমরা জাস্ট একটু শর্ট রিভিউ করে নিই। এটা হলো যে, যে কোনো পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ বা যে কোনো পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস হতে উক্ত ইলেকট্রনের দূরত্ব, এটার ফর্মুলা হচ্ছে বোর রেডিয়াস ইনটু এন স্কোয়ার বাই জেড স্কোয়ার, তাই না? তারপরে বেগের ফর্মুলা ছিল v1 ইনটু কি হবে, এটা কি এন বাই জেড হবে, জেড বাই এন হবে, এটা হচ্ছে জেড বাই এন হবে, তাই না? অ্যান্ড শক্তির ফর্মুলা ছিল E1 ইনটু জেড স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার। আচ্ছা, সো এখানে এ নট এর ভ্যালু আমরা জানি, এটা কত, এটা 0.529 অ্যাংস্ট্রম, 0.529 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে 2.18 ইন্টু 10 to the power 6 মিটার পার সেকেন্ড। অ্যান্ড ই1 কত, ই1 ছিল -2.18 ইন্টু 10 to the power -18 জুল। ওকে, আমি মোটামুটি শিওর যে তোমাকে ব্যাসার্ধ এবং বেগ নিয়ে মোটামুটি ক্লিয়ার, বাট আমি শক্তি জিনিসটা নিয়ে আমি আরেকটু আলোকপাত করতে চাই। ওকে, সো কোনো একটা কক্ষপথে ইলেকট্রনটা যখন ঘুরতে থাকে তখন এটার দুই রকম শক্তি থাকে। একটা হচ্ছে গতিশক্তি থাকে, and আরেকটা হচ্ছে বিভব শক্তি থাকে। তো গতিশক্তিটা কোত্থেকে আসে? গতিশক্তিটা আসে এই যে ইলেকট্রনটা তো একটা সার্টেন ভেলোসিটি নিয়ে ঘুরতেছে, সেখান থেকে গতিশক্তিটা আসে। আর বিভব শক্তিটা আসে ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াসের মধ্যবর্তী যে স্থিতিবৈদ্যুতিক আকর্ষণ বল আছে সেটার কারণে। ওকে, তো এখানে ইলেকট্রনের গতিশক্তি, বিভব শক্তি এবং মোট শক্তির মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। সেটা হলো যে গতিশক্তি যদি ই হয় তাহলে বিভব শক্তি হবে মাইনাস টোয়াইস ই, অ্যান্ড মোট শক্তি হবে মাইনাস ই। ওকে, তার মানে আমাদের গতিশক্তি কাইনেটিক এনার্জি, বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি, অ্যান্ড মোট শক্তি টোটাল এনার্জি, এটার মধ্যে রেশিওটা হচ্ছে 1:2:1। ওকে, অ্যান্ড আমরা যে ফর্মুলাটা পড়ি, শক্তির যে ফর্মুলাটা পড়ি, এইটা কিন্তু আসলে মোট শক্তি, মোট শক্তি নির্দেশ করে। এবং খেয়াল করে দেখো যে মোট শক্তি নেগেটিভ হওয়ার কারণে এখানে অ্যাকচুয়ালি আমাদের শক্তিটা আমরা হচ্ছে নেগেটিভে ক্যালকুলেট করি। ওকে, তার মানে খেয়াল করে দেখো যে আমাদের মোট শক্তি যদি ইএন হয়, তাহলে গতিশক্তিও হবে ইএন, অ্যান্ড বিভব শক্তি হবে, বিভব শক্তি হবে মাইনাস টয়েস ইএন। এখন বিভব শক্তিটা তোমরা স্থির তড়িৎ বিভবের যে সূত্র আছে সেই সূত্র থেকে ইলেকট্রনের চার্জ, নিউক্লিয়াসের চার্জ, সেগুলো হিসাব নিকাশ করেও তোমরা হলো যে বাই করতে পারো, কোনো সমস্যা নেই। তা আমার কাছে মনে হয় যে এই গতিশক্তি এবং এই বিভব শক্তির সম্পর্ক থেকে এটা বের করা সব থেকে বেশি ভালো। আচ্ছা, ঠিক আছে, সো এটা গেল। অ্যান্ড আমি আরো কিছু রাশি নিয়ে কথা বলতে চাই। অবস্থান দেখলাম, বেগ দেখলাম, শক্তি দেখলাম, গতিশক্তি দেখলাম, বিভব শক্তি দেখলাম। এর বাইরেও আমাদের হলো যে ইলেকট্রনের আরো কিছু রাশি বের করা সম্ভব, যেমন কম্পাঙ্ক। ওকে, কম্পাঙ্ক বলতে বোঝায় ফিজিক্সের সংজ্ঞাটাই যে এক সেকেন্ডে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে যতবার আবর্তন, আর আরেকটা জিনিস বের করা যায় পর্যায়কাল। পর্যায়কাল হলো যে ইলেকট্রন নিউক্লিয়াসকে একবার আবর্তন করতে যত সময় নেয়। ওকে, অ্যান্ড ফিজিক্স থেকে আমরা এটাও খুব ভালো করে জানি যে কম্পাঙ্ক এবং পর্যায়কাল এই দুটো রাশি হচ্ছে একটা আরেকটার কি, একটা আরেকটার অ্যাসেল করে। ওকে, ঠিক আছে। তো পর্যায়কালের ফর্মুলাটা কি হবে? পর্যায়কালের ফর্মুলা হবে যে ইলেকট্রনটা একবার আবর্তন করতে যত সময় নেয়, তাহলে ইলেকট্রন একবার ঘুরে আসতে যতখানি যতখানি দূরত্ব অতিক্রম করে, তাই না?
ডিভাইডেড বাই ইলেকট্রন এর, ওকে। তো এখন খেয়াল করে দেখো যে ইলেকট্রনটি একবার ঘুরে আসতে যতক্ষণ দূরত্ব অতিক্রম করে, সে যদি n তম কক্ষপথে থাকে, তাহলে সে আসলে n তম কক্ষপথের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। n তম কক্ষপথের ব্যাসার্ধ যদি rn হয়, তাহলে n তম কক্ষপথের পরিধি হবে কত? 2 পাই ইন্টু rn, তাই না? তাহলে আমাদের ফাইনাল যে ফর্মুলাটা আসতেছে সেটা হলো যে তম n তম কক্ষপথে পর্যায়কাল, n তম কক্ষপথের পর্যায়কাল, এটা দাঁড়াতেছে 2 পাই rn ডিভাইডেড বাই vn, তাই না? ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কম্পাঙ্কের ফর্মুলা কি হবে? কম্পাঙ্কের ফর্মুলা হবে পর্যায়কালের ফর্মুলার উল্টা। তাহলে এটা হবে vn বাই 2 পাই rn। এটা হবে সেকেন্ডে এন্ড এটা হবে থার্ডে। ওকে? সো কম্পাঙ্ক এন্ড পর্যায়কালও তোমাদের অনেক সময় ক্যালকুলেট করতে দিতে পারে। এর বাইরে একটু আগে তো আমরা হলো যে কৌণিক ভরবেগ, তারপর হচ্ছে রৈখিক ভরবেগ, এগুলো সবগুলো ক্যালকুলেট করা তো শিখেছি, তাই না? সো আলটিমেটলি একদম বেসিক থেকে চিন্তা করলে আসলে আমরা কোন একটা ইলেকট্রনের যতগুলো রাশি এরকম ক্যালকুলেট করা সম্ভব, সবগুলো রাশি আসলে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। ওকে, এরপরে আমরা আসি শক্তি সংক্রান্ত হিসাব নিকাশ। শক্তি সংক্রান্ত হিসাব নিকাশ। সো এই বেসিক আইডিয়াটাও আসলে আমাদের যে কোয়ান্টার যে কনসেপ্টটা আছে বোরের মডেল থেকে, সেখান থেকেই আসে, তাই না? তো আমি যদি খুব শর্টে যদি বলি যে মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে দূরে n1 তম কক্ষপথে আমাদের একটা ইলেকট্রন আছে, and সে যাওয়া আসা করতেছে n2 তম কক্ষপথের উম মধ্যে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিকিরিত শক্তি বা শোষিত শক্তি, তোমরা খুব ভালো করে জানো যে ইলেকট্রনটা যখন উচ্চতর কক্ষপথ থেকে যখন নিম্নতর কক্ষপথে যায়, তখন হলো যে কি হয়, শক্তি বিকিরিত হয়। and যখন নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায়, তখন হলো যে শক্তি শোষিত হয়। তো ইন আইদার কেস আমাদের এই শক্তির পার্থক্যটা হচ্ছে ইলেকট্রন দ্বারা নিঃসরিত ফোটনের শক্তির সমান, এবং নিঃসরিত ফোটনের শক্তির ফর্মুলা প্ল্যাঙ্কের সূত্র থেকে ডেল ই ইকুয়ালস টু এইচ এফ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখান থেকে আমরা হলো যে ভুজুং ভাজুং করে আমরা আমাদের বাকি সব যে হিসাব নিকাশ আছে সেখান থেকে আনবো। তো এই ছিল আমাদের সূত্র। তো আমার এত কথা বলার কারণ ছিল যে চল একটা ম্যাথ, ধরা যাক এই ম্যাথটা হয়তো আমাদের বাজারের কোনো বইতে এভাবে নেই, বা আইটির বইপত্র ঘাটলেও আসলে এভাবে আসে না। বাট বাট এটা খুব একটু চিন্তা করলে খুব ইজিলি সহজে বের করা পসিবল। ওকে, তো মনে করো যে আমার কাছে একটা হিলিয়াম হিলিয়াম প্লাস নিউক্লিয়াস আছে। তো হিলিয়াম প্লাস, সরি নিউক্লিয়াস কেন বলতেছি, এটা তো ঠিক হলো না। আমার কাছে মনে করো যে একটা হিলিয়াম অ্যাটম আছে যেটার চার্জ +1, তাই না? তার মানে এখানে জাস্ট একটা মাত্র একটা মাত্র ইলেকট্রন আছে। ওকে, সো এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা মনে করো যে হিলিয়ামে প্রথম কক্ষপথে আছে। ওকে, প্রথম কক্ষপথে আছে, ভালো কথা। এর উপর একটা ফোটন এসে আপতিত হলো। এই ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি না। এর ফলে যেটা হইলো যে এই ফোটনটা শোষিত করার ফলে এই ইলেকট্রনটা হিলিয়াম নিউক্লিয়াস ছেড়ে ত্যাগ করলো। ওকে, হিলিয়াম নিউক্লিয়াস ত্যাগ করলো, এবং ত্যাগ করে এখান থেকে দূরে, বহু দূরে একটা লিথিয়াম, একটা নিউক্লিয়াসের, এটা হচ্ছে লিথিয়াম নিউক্লিয়াস এবং লিথিয়াম 2+ চার্জ, লিথিয়াম 3+ চার্জ, মানে এখানে ইনিশিয়ালি কোনো ইলেকট্রন ছিলই না। সো আমাদের হলো যে ইলেকট্রনের বিকর্ষণের কোনো কারণ নাই। ওকে, সো এই লিথিয়াম 3+ অ্যাটমে এসে 3 নাম্বার কক্ষপথে এসে এই ইলেকট্রনটা বসলো। এই যে যে ইলেকট্রনটা আমাদের হিলিয়াম এর প্রথম কক্ষপথ থেকে এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন শোষণ করার ফলে বাইর হয়ে গেছিল, সেটা এসে বসলো লিথিয়ামের 3 নাম্বার কক্ষপথে। ওকে, সো এখন আমাদেরকে যেটা বাইর করতে হবে, যে এইখানে ল্যামডার ভ্যালু কত, এন্ড ইন রিয়েল লাইফ এই জিনিসটা আসলে কিরকম হয়। তো বেসিক্যালি যেটা হবে যে সে তো হলো যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটা শোষণ তো শোষণ করবেই, ভালো কথা। এবং সে যখন এই লিথিয়ামের 3 নাম্বার কক্ষপথে এসে যখন স্থির হবে, তখন সে আরেকটা ফোটন বিকিরণ করবে। তো আমাদের এই হিসাব নিকাশের সুবিধার্থে ধরে নেওয়া যাক
যে হিলিয়ামের প্রথম কক্ষপথে অবস্থানরত অবস্থায় ইলেকট্রনটা যেই ফোটনটা শোষণ করেছিল তো তরঙ্গদৈর্ঘ্য ছিল λ1 অ্যান্ড লিথিয়ামের 3 নম্বর কক্ষপথে এসে বসার পর সেটা সে যে তরঙ্গদৈর্ঘ্যের ফোটন শোষণ করলো সেটা ছিল হলো যে λ2। তো এখন λ1 λ2 আমাদেরকে বাই করতে হবে। তো দেখে মনে হতে পারে এটা কি এমন আজব একটা কোয়েশ্চেন, বাট বিশ্বাস করো এটা আমাদের খুব বেসিক কোয়েশ্চেন অ্যান্ড হয়তো এবারে বুয়েট অ্যাডমিশন টেস্টে এই টাইপের কোয়েশ্চেন আসতেই পারে। ওকে, সো ফার্স্ট অফ অল λ1টা আমরা বাইর করি। তো এইখানে খেয়াল করে দেখো যে ইলেকট্রনটা যখন হিলিয়ামের যখন প্রথম কক্ষপথে আছে, হিলিয়াম 1 এ প্রথম কক্ষপথে আছে। সো আমি এটাকে ডিনোট করলাম ইলেকট্রন অফ হিলিয়াম 1। ইলেকট্রনের প্রথম কক্ষ হিলিয়ামের প্রথম কক্ষপথে অবস্থানরত ইলেকট্রন। তখন কি? এর হলো যে টোটাল এনার্জিটা নেগেটিভ না? অ্যান্ড এই ফোটন দ্বারা শোষিত এনার্জিটাই এই টোটাল এনার্জিটাকে 0 করে দেন তাকে হলো যে এই হিলিয়াম নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বাইর করে ফেলবে। তাই না? সো হিলিয়ামের প্রথম কক্ষপথে এখানে ইলেকট্রনের শক্তি হচ্ছে 2.18 into 10 to the power minus 18 মাইনাস ইনটু ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, তাই না? জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। তো এখানে জেড এর ভ্যালু হচ্ছে কত? এখানে জেড এর ভ্যালু হচ্ছে 2, জেড স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 4 এন্ড এন এর ভ্যালু হচ্ছে 1, তাই না? সো এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি অ্যান্ড এই ফোটনটাকে ঠিক সেই পরিমাণ শক্তি এই ইলেকট্রনটাকে সাপ্লাই দিতে হবে। তাহলে এটা দাঁড়াইতেছে hc বাই ল্যামডা। সো এখান থেকে h এর ভ্যালু আমরা জানি, c এর ভ্যালু আমরা জানি। সো λ1 এর ভ্যালুটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। ওকে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এই পরিমাণ শক্তি শোষণ করার পর আমাদের যখন ইলেকট্রনটা যখন শূন্যস্থানে আছে তখন এর এর মোট শক্তি হচ্ছে 0। আর মোট শক্তি 0 হয়ে যাওয়ার কারণে আসলে সেই হিলিয়ামটা ছাইড়ে বাইর হয়ে যাইতে পারতেছে। ওকে? এখন ইলেকট্রনটা যখন এই লিথিয়ামের 3 নম্বর কক্ষপথে এসে বসবে তখন সেই অবস্থায় তার একটা শক্তি থাকবে, তাই না? আর সেই অবস্থায় তার শক্তিটা হবে -2.18 into 10 to the power -18 into জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তো এখানে জেড এর ভ্যালু হচ্ছে 3 অ্যান্ড এন এর ভ্যালু হচ্ছে 3, তাই না? তাহলে 3 নম্বর কক্ষপথে তার মোট শক্তি হচ্ছে -2.18 into 10 to the power -18 জুল, তাই না? এখন খেয়াল করে দেখো যে আমি যদি সামারাইজ করি পুরো ঘটনাটা, এখানে যেটা হইছে যে ইলেকট্রনটা প্রথমে -2.18 into 10 to the power -18 into জেড স্কোয়ার, 2 স্কোয়ার বাই এন স্কোয়ার এত পরিমাণ শক্তি ছিল। সেই পরিমাণ শক্তিটা এই যে এইচসি বাই ল্যামডা পরিমাণ শক্তি ফোটন থেকে আসে টোটাল শক্তি 0 করে দিছে। দেন সে হচ্ছে লিথিয়ামের 3 নম্বর কক্ষপথে যে বসছে তখন সেই অবস্থায় তার মোট শক্তি হচ্ছে -2.18 into 10 to the power -18 জুল। তাহলে দেখো 0 থেকে তার শক্তি কমে -2.18 into 10 to the power -18 জুল হয়ে গেছে। তাহলে এই পরিমাণ শক্তি কি বলা যায়? তারা হ্রাস পাইছে, তাই না? হ্রাস পাইছে। তাহলে তখন এই যে λ2 তরঙ্গদৈর্ঘ্যের যে ফোটনটা সে যে নিঃসরণ করলো, সে অবস্থায় তার এই ফোটনটার শক্তি হবে hc বাই λ2 ইকুয়ালস টু 2.18 into 10 to the power -18 জুল। তাহলে এখান থেকে আমরা হচ্ছে λ2 এর ভ্যালুটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো খেয়াল করে দেখো, এটা কোনো কঠিন একটা কনসেপ্ট না, খুবই কনসেপচুয়াল একটা অঙ্ক, বাট অ্যান্ড আমাদের যে কনসেপ্ট গুলো পড়ছি এই কনসেপ্ট আসলে এই টাইপের নতুন নতুন রিটেন প্রবলেম খুব ইজিলি সলভ করে ফেলা পসিবল। তো আমার আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল যে মেইনলি তোমাদের এই যে অ্যাটমিক মডেলের প্রশ্নটা রিভিউ করাই দেওয়া অ্যান্ড যদি এই টাইপের নতুন প্রবলেম যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে থট প্রসেস বা থিঙ্কিং প্রসেসটা কি হবে বা কি ধরনের টেকনিক ইউজ করে সেটা সলভ করা যেতে পারে সেগুলো দেখানো। তো তোমরা যদি নতুন কোনো ক্লাস চাও তাহলে জানাই দিও। আমি ইনশাআল্লাহ বইয়ের অ্যাডমিশন টেস্ট আগ পর্যন্ত এরকম প্রতিদিন ছোট ছোট কিছু ক্লাস আমি দেওয়ার চেষ্টা করবো, স্পেশালি এই রিভিউ অ্যান্ড প্রবলেম সলভিং এর উপর ফোকাস করে। খোদা হাফেজ। হ্যালো এভরিওয়ান, চলো সবাই গুণগত রসায়নের আরো কিছু কনসেপচুয়াল ইন্টারেস্টিং প্রবলেম দেখে নেওয়া যাক। তো অ্যাগেন আমি হলো যে প্রবলেম গুলো আমি ভাবে নিচ্ছি যে এগুলো যাতে খুব বেশি কঠিন না, বাট যেহেতু বুয়েটের রিটেন অ্যাডমিশন টেস্ট অনেক কনসেপচুয়াল কিছু প্রবলেম চলে আসে, ইজিগুলোর সাথে সাথে কনসেপচুয়াল জিনিসপত্র আরেকবার হলো ঝালাই হয়ে যাবে। ওকে, তো ফার্স্টে যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য নিয়ে আরেকটু দেখি তোমাদের। সো যে কোনো গতিশীল বস্তুরই তো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য আছে, কারণ গতিশীল মানে ভি আছে, ভি মানে ভরবেগ আছে, ভরবেগ মানে এইচ বাই এমভি থেকে আহ ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য আছে। সো এইচ বাই এমভি ইকুয়ালস টু ল্যামডা, এটা হচ্ছে আমাদের যে ফর্মুলা। এইখানে ইলেকট্রনের জন্য
আমাদের ভরটা অনেক বেশি কম হয়ে যাওয়ার কারণে আমাদের টোটাল যে ভরবেগটা এটা আসলে বেশ কম হয়। And সেই কারণে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে বেশ বড় হয়। এটা হলো যে রিয়েল লাইফে মেজার করা যায়। আচ্ছা, তো আমরা আগের ক্লাসে যে ফর্মুলাটা দেখেছি সেটা হলো যে তম কক্ষপথে তম কক্ষপথে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে 2 পাই এ নট এন, যেখানে এ নট হচ্ছে বোর ব্যাসার্ধ এবং এন হচ্ছে কোন কক্ষপথে আমরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যটা পরিমাপ করছি। এটার বাইরে আরো একটা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য মেজারমেন্ট সম্ভব, সেটা হচ্ছে তাপীয় গতির কারণে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য। ওকে, তো আমরা খুব ভালো করেই জানি যে কোনো আণুবীক্ষণিক মাইক্রোস্কোপিক বস্তু সেটার তাপমাত্রা যদি টি হয়, তাহলে বোলসম্যানের সূত্র অনুসারে তার টোটাল কাইনেটিক এনার্জি হাফ এমভিএ স্কয়ার ইকুয়ালস টু 3/2 ইন্টু বোলসম্যান কনস্ট্যান্ট ইন্টু টি টেম্পারেচার। এটা হচ্ছে তাপীয় গতিশক্তি, তাই না? So, এখান থেকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, আমরা এখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করলে আমাদের সরাসরি তাপীয় বেগটাকে লেখা যায়, থার্মাল ভেলোসিটি এটাকে লেখা যায় √3kT/m। যেটা মজার বিষয় যে আমরা তো এর আগে এই ফর্মুলাটা গ্যাসীয় অণুর বেগ বের করতে পড়ে আসছি, গ্যাসীয় পরমাণুর বেগ বের করতে পড়ে আসছি। বাট এই সেম ফর্মুলা অ্যাপ্লাইজ ফর ইলেকট্রনস। ইলেকট্রনের জন্য এই সেম ফর্মুলাটা প্রযোজ্য। ওকে, তাহলে তাপীয় গতির কারণে আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ইকুয়ালস টু h/mv ইকুয়ালস টু h/m into √3kT divided by m equals to h/√3mkt. ওকে, তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো বা প্রসেসটা মনে রাখতে পারো, সেটা হলো যে টি তাপমাত্রায় ইলেকট্রন এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এটা ফিজিক্সেও কাজে লাগবে আবার এখানেও কাজে লাগবে। আমি জাস্ট এটা এখানে মেনশন করতেছি, কারণ তাপীয় গতির কারণে আসলে ইলেকট্রনের বেশ বিভাবিত তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করা পসিবল। ওকে, ঠিক আছে। তো এটা গেল বেশ সহজ একটা জিনিস। ওকে, এর বাইরেও দ্বিব্রবি তরঙ্গ দৈর্ঘ্য আমাদের অন্য কোনো স্ক্যাটার বা অন্য কোনো পরমাণুর কোনো কক্ষপথে আমরা নিতে পারে। মাইন্ড ইট আমাদের এই হিসাবটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। বাট অনেক সময় আমাদের কোশ্চেনটা অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে দিতে পারে, যেমন হয়তো বলে দিল যে হিলিয়াম প্লাস এর n = 4 কক্ষপথে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তো তখন সেটা কিন্তু আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেট করা লাগবে। কিভাবে ক্যালকুলেট করব? তখন হচ্ছে আমরা vn = v1 ইনটু z/n, আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা দিয়ে আমরা হলো যে বসাবো। তো এখানে z এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু হচ্ছে 4 and v1 হচ্ছে 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড। and then সেখান থেকে আমরা হচ্ছে lambda = h/mv এই ফর্মুলা দিয়ে আমরা খুব ইজিলি বাইর করে ফেলতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেশ কাজে লাগবে। আচ্ছা, দেন চলো আর এখান থেকে আমরা এখানে অনেকগুলো রাশিমালার মধ্যে অনেক রকম ভাবে সম্পর্ক আসলে খুব ইজিলি বের করা পসিবল। যেমন হয়তো জিজ্ঞাসা করতে পারে যে শক্তির সাথে ব্যাসার্ধের সম্পর্ক কিরূপ, বা কম্পাঙ্কের সাথে বেগের সম্পর্ক কিরূপ, এগুলা কোশ্চেন আসতে পারে। যেমন আমরা খুব ভালো করে জানি যে r = r0 ইন্টু n² divided by z²। So এখানে r is proportional to n², r is proportional to 1/z²। এই সম্পর্কগুলো আমাদের ফর্মুলা মনে রাখলেই বের করা পসিবল। এই টাইপের কোশ্চেন আসলে এমসিকিউ তে আসতে পারে। ওকে, তো চলো এই ধরনের একটা কঠিন একটা এমসিকিউ দেখে নেওয়া যাক। কোশ্চেন কোশ্চেন যে হাইড্রোজেন পরমাণু কৌণিক ভরবেগের সাথে কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে, এই টাইপের কোশ্চেন হলো যে বুয়েটের পিডিতে আসতে পারে, অথবা আইআইটি তে আসতে পারে, অথবা যেকোনো অ্যাডমিশন টেস্টে আসলে আসতে পারে।
সো ফার্স্ট হচ্ছে সমানুপাতিক, 2 নম্বর অপশন ধরে দিলাম যে ব্যস্তানুপাতিক, 3 নম্বর অপশন ধরো বলে দিলাম যে বর্গমূলের সমানুপাতিক, 4 নম্বর অপশন ধরো যে বলে দিলাম যে বর্গমূলের ব্যস্তানুপাতিক। অনেকভাবেই অপশন তৈরি করা পসিবল, অ্যাকচুয়ালি যেটাই হোক একটু নাম দেখতে তো আসলে বাইর করা লাগবে, তাই না? তো আমরা হলো যে এইটা কিভাবে সলভ করব, আমরা হলো যে বোরের সূত্র থেকে জানি যে এল মানে কৌণিক ভরবেগ ইকুয়ালস টু এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই টোয়াইস ফাই, তাই না? আচ্ছা, আবার আবার আমরা কি জানি, আবার আমরা জানি যে এইখানে এইখানে আর যেইটা, এখানে আর যেইটা, এখানে আর হচ্ছে আবার এই যে এন, এই এন এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? সো অ্যাকচুয়ালি আর এন্ড এন যেহেতু আমাদের একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমাদের কৌণিক ভরবেগের সাথে কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্কটা একদম সরলরৈখিক না, বরং এখানে আমাদেরকে আইদার এন অথবা আর, এই দুইটা রাশির মধ্যে কোনো একটা রাশিকে আমাদের এখান থেকে ভ্যানিশ করে ফেলতে হবে, ওকে? তাহলে এখানে আর মানে হচ্ছে এন তম কক্ষপথের ব্যাসার্ধ, এন তম কক্ষপথের ব্যাসার্ধ থেকে দেখা যায় বোর ধ্রুবক, বোর ধ্রুবক ইন্টু ইন্টু এন স্কয়ার ডিভাইডেড বাই জেড, তাই না? আচ্ছা, সো এখানে আমাদের এই যে ফর্মুলাটাকে লেখা যায় আর এন ইকুয়ালস টু বোর ধ্রুবক ইন্টু এন স্কয়ার ডিভাইডেড বাই জেড। আচ্ছা, ওকে। সো এখন এখন আমাদের এন টাকে কি লেখা যায়, এন কে লেখা যায় রুট ওভার জেড ইন্টু আর নট, আর এন ডিভাইডেড বাই আর নট, তাই না? আমি জাস্ট এখান থেকে রিঅ্যারেঞ্জ করে এটা হলো যে আমি লিখতে পারবো, ওকে? সো এখন এল কে লেখা যায় এল ইকুয়ালস টু এন এইচ বাই টোয়াইস পাই ইকুয়ালস টু রুট ওভার জেড আর এন বাই আর নট ইন্টু এইচ বাই টোয়াইস পাই। এখন খেয়াল করে দেখো যে এখানে এই আর এন মানে এন তম কক্ষপথের ব্যাসার্ধ বাদে বাকি সবগুলো হলো যে ধ্রুবক, জেড মানে আমাদের ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা এটা ধ্রুবক, আর নট বোর ব্যাসার্ধ এটা ধ্রুবক, এইচ বাই টু পাই হচ্ছে ধ্রুবক, অ্যান্ড জাস্ট শুধুমাত্র আর এন এন তম কক্ষপথের ব্যাসার্ধ এটা রুটের ভিতর আলাদা থাকবে। তাহলে এখান থেকে সরাসরি লেখা যায় যে আমাদের যে কাঙ্ক্ষিত যে শর্তটা সেটা আসে এল ইকুয়ালস টু uh, root over z by r naught into h by twice pi into root over r এর, তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে কৌণিক ভরবেগটা এটা হচ্ছে আমাদের বক্রপাতের ব্যাসার্ধের সাথে হলো যে বর্গমূলের সমানুপাতিক সম্পর্কিত, ওকে? জাস্ট আমরা যদি এল ইকুয়ালস টু এম ভি আর এই ফর্মুলা যদি দেখি তাহলে এখান থেকে মনে হইতে পারে যে এখানে কৌণিক ভরবেগ আমাদের কক্ষপথের ব্যাসার্ধের সাথে সরাসরি সম্পর্কিত, বাট এটা আসলে সমানুপাতিক হবে না, এবং এটা বর্গমূলের সমানুপাতিক। কেননা এটা কেন হচ্ছে, কেননা এখানে আমাদের আর এবং এন একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণে মেনলি আমাদের এই ডিপেন্ডেন্সিটাকে প্রথমে হচ্ছে দূর করা লাগছে, ওকে? আচ্ছা, so এইটা গেল হলো যে একটা কোশ্চেন, এটা বেশ ভালো একটা কোশ্চেন। এখন এরপরে হলো যে ডিবক্রি তরঙ্গদৈর্ঘ্য, তো একটু আগে দেখলাম। এবার হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আহ বেশ রকমের কোশ্চেন আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে, জিনে আসতে পারে, অথবা হতে পারে যে একটা কোশ্চেনের মধ্যে একটা ছোট একটা সাব কোশ্চেন হিসেবে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে হলো যে একটা একটা কোশ্চেন হলো যে ঢুকাই দিল। এই টাইপের কোশ্চেন কিন্তু হলো যে আনসার করতে হবে, ওকে? সো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা যদি একটা ছোট্ট একটা ম্যাথ দেখি, তাহলে হলো যে আমি হলো যে জাস্ট এটা বলি, এটা হলো যে এমসিকিউ তে আসতে পারে। তো ধরা গেল আমাদের কাছে দুটা বস্তু আছে এ এন্ড বি। তো এখানে আমাদের এ বস্তুর বেগের অনিশ্চয়তা হচ্ছে ডেল ভি ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড এন্ড বি বস্তুর বেগের অনিশ্চয়তা হচ্ছে ডেল ভি ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড, ওকে? তারপরে আমাদের এ এবং বি এর, এ এবং বি এর ভরের অনুপাত যদি সেই 0.5 হয়, তাহলে তাদের অবস্থানের অনিশ্চয়তার অনুপাত কত, মানে ডেল এক্স এ বা ডেল এক্স বি এটা হচ্ছে কত, তাই না? তো আমরা এক্ষেত্রে মিনিমাম ভ্যালুটা ইউজ করবো, তো আমরা খুব ভালো করে জানি যে ডেল এক্স ইন্টু ডেল পি ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। সো এখান থেকে লেখা যায় যে ডেল এক্স এ ইন্টু ডেল এম, ডেল এম এ তো আসলে লেখা দরকার নেই, জাস্ট এইভাবে লিখলে হয় যে এম এ ইন্টু ডেল VA equal to del XB into MB into del VB, তাই না?
তো এখন খেয়াল করে দেখো যে এখান থেকে সরাসরি ডেল এক্স এ বাই ডেল এক্স বি কে লেখা যায় এম বি ইন্টু ডেল ভি বি ডিভাইডেড বাই এম এ ইন্টু ডেল ভি এ। তো এখানে জাস্ট এই যে ডেল ভি দুটার ভ্যালু দেওয়া আছে, ডেল এম এ বাই এম বি ভ্যালু দেওয়া আছে, এখান থেকে ডেল এক্স এ বা ডেল এক্স বি মানে অবস্থার অনিশ্চয়তার যে অনুপাতটা আছে, অবস্থার অনিশ্চয়তার অনুপাতটা খুব ইজিলি বের করে ফেলা পসিবল। ওকে, তো এই টাইপের ছোট ছোট কোশ্চেন গুলাও আসলে হলো যে আসতে পারে। এইগুলা যে একদম ওভারলুক করতে হবে এমনটা না। এবং অনেক সময় যেটা হয় যে কঠিন কঠিন জিনিস পড়তে গিয়ে সেই সোজা টাইপের কোশ্চেন গুলো আমরা অনেক সময় ভুল করে আসি। তো এই ব্লান্ডার গুলা করে আসা যাবে না। ওকে, সো আমাকে জানো আমার ক্লাসটা কেমন লাগলো, আর সবাইকে বেস্ট অফ লাক।